রিয়ারেন্স পড়ার সময় বাংলা গল্পটুকু আগে পড়ে নিব, সেই গল্প অনুযায়ী ইংরেজির যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেই সেন্টেন্সগুলো আমরা ওই বাংলার প্রথম লাইনের গল্প অনুযায়ী আমরা ইংরেজির প্রথম লাইনটা বসাবো, তারপরে লাইনের গল্প অনুযায়ী তারপরে লাইনটা বসাবো। এরকমভাবে বাংলা গল্প অনুযায়ী ইংরেজি গল্পের প্যারাগ্রাফ বানাবো, রিয়ারেন্সে পরিপূর্ণ মার্ক পাবো। তাই এতে করে আমাদের মুখস্থ করা লাগবে না, অন্যান্য পদ্ধতিও অবলম্বন করা লাগবে না, খুব সহজে বাংলা গল্প মনে রাখার মাধ্যমে রিয়ারেন্সের ফুল নাম্বার পাওয়া যাবে। এই অনুচ্ছেদটি খেয়াল করো, এখানে পেনিসিলিন আবিষ্কারের কথা বলা হয়েছে। এখানে লেখা রয়েছে পেনিসিলিন একটি জীবন রক্ষাকারী ওষুধ। এটি আবিষ্কার করেছিলেন মিস্টার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্কটল্যান্ডের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 8 ভাই বোনের মধ্যে সপ্তম ছিলেন। তিনি তার শৈশব সময় কাটান তার পিতামাতার সাথে। 12 বছর বয়স পর্যন্ত তিনি কখনোই স্কুলে অনুপস্থিত ছিলেন না। স্কুলটি তার বাড়ি থেকে 4 মাইল দূরে ছিল। তিনি স্কুলে পায়ে হেঁটে যেতেন এবং ফিরে আসতেন। ফ্লেমিং ছিলেন খুবই নিয়মিত এবং মনোযোগী ছাত্র। 14 বছর বয়সে তাকে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য লন্ডনে পাঠানো হয়। এটি রিয়ারেন্স সাজানোর পরে যে প্যারাগ্রাফটা হবে সেই প্যারাগ্রাফের বাংলা অনুচ্ছেদ। এই বাংলা অনুচ্ছেদটা আমরা আগে পড়ে নিলাম। এখন রিয়ারেন্সের দিকে খেয়াল করো, এই যে রিয়ারেন্সের সেন্টেন্সগুলো যে দেওয়া রয়েছে, এখানের কোন সেন্টেন্সটা আমাদের বাংলা অনুচ্ছেদের প্রথম লাইনের সাথে মেলে সেই লাইনটা আমরা আগে লিখব। শুরুতে দেখো লেখা রয়েছে পেনিসিলিন ইজ এ লাইফ সেভিং মেডিসিন। এইটার বাংলা আমরা অনুচ্ছেদের শুরুতে পড়েছিলাম পেনিসিলিন একটি জীবন রক্ষাকারী ওষুধ। তাহলে আমাদের উত্তরটা প্রথম লাইনে আছে, আমরা লিখবো 1। এরপরে আমরা পড়েছিলাম এটি আবিষ্কার করেছিলেন মিস্টার আলেকজান্ডার ফ্লেমিং। এই লাইনটা কোথায় আছে? দেখো 10 নম্বর লাইনে লেখা রয়েছে ইট ওয়াজ ডিসকভার্ড বাই মিস্টার আলেকজান্ডার ফ্লেমিং। এরপরে আমরা কি পড়েছিলাম? ফ্লেমিং স্কটল্যান্ডের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। এই লাইনটা কোথায় লেখা রয়েছে? দেখো 7 নম্বরে লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে ফ্লেমিং ওয়াজ বর্ন ইন পুয়ার ফ্যামিলি ইন স্কটল্যান্ড। এরপর আমরা বাংলায় কি পড়েছিলাম? তিনি 8 ভাই বোনের মধ্যে সপ্তম ছিলেন। এই লাইনটা কোথায় আছে? দেখো 2 নম্বরে লেখা রয়েছে হি ওয়াজ দ্য 7th অফ 8 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তারপরে আমরা পড়েছিলাম তিনি তার শৈশবকাল কাটান তার পিতামাতার সঙ্গে। এই লাইনটা দেখো লেখা রয়েছে 3 নম্বরে। এখানে লেখা রয়েছে হি পাস্ট হিজ বয়হুড উইথ হিজ প্যারেন্টস। তারপরে আমরা বাংলায় পড়েছিলাম 12 বছর বয়স পর্যন্ত তিনি কখনো স্কুলে অনুপস্থিত ছিলেন না। এই লাইনটা দেখো 5 নম্বরে লেখা রয়েছে হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল আপ টু দ্য এজ অফ 12 ইয়ার্স। এরপরে আমরা বাংলায় পড়েছিলাম স্কুলটি তার বাড়ি থেকে 4 মাইল দূরে অবস্থিত ছিল। তাহলে এই লাইনটা দেখো লেখা রয়েছে 4 নম্বর লাইনে দ্য স্কুল ওয়াজ 4 মাইল অ্যাওয়ে ফ্রম হিজ হোম। এরপরে আমরা পড়েছিলাম তিনি প্রতিদিন পায়ে হেঁটে স্কুলে যেতেন এবং বাড়ি ফিরে আসতেন। এই লাইনটা দেখো লেখা রয়েছে 6 নম্বর লাইনে। এখানে আছে হি ওয়েন্ট টু স্কুল অ্যান্ড কেম ব্যাক হোম অন ফুট। এরপরে আমরা পড়েছিলাম ফ্লেমিং ছিলেন একজন অত্যন্ত নিয়মিত এবং মনোযোগী ছাত্র। এই লাইনটা দেখো লেখা রয়েছে 9 নম্বর লাইনে ফ্লেমিং ওয়াজ এ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট। আর সর্বশেষ যে লাইনটি লেখা রয়েছে 14 বছর বয়সে তাকে উচ্চ শিক্ষার জন্য লন্ডনে পাঠানো হয়। এই লাইনটা 8 নম্বর লাইনে লেখা রয়েছে ফ্লেমিং ওয়াজ সেন্ট টু লন্ডন অ্যাট দ্য এজ অফ 14 ফর হায়ার এডুকেশন। এখানে খেয়াল করে দেখো, তাহলে আমরা কি পড়লাম? এই বাংলা অনুচ্ছেদটি পড়ার পরে আমরা যখন রিয়ারেন্সের সেন্টেন্সগুলো পড়লাম, ওই বাংলা অনুচ্ছেদের প্রথম লাইন কি বলা রয়েছে এটা কিন্তু আমরা ইংরেজির যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে উল্টাপাল্টা ভাবে ওইখানে আমরা পড়লেই বুঝতে পারি যে না এটার বাংলা মিনিং ছিল এটা, তাহলে এটার ইংরেজি প্রথম এটা হবে, তারপরের লাইনের বাংলা ছিল এটা, এরপরে ইংরেজি হবে তাহলে এটা। ঠিক এরকম ভাবে আমরা যতগুলোই রিয়ারেন্স পড়বো না কেন প্রত্যেকটার বাংলা গল্প আগে ভালোভাবে জেনে নিব, কারণ গল্প আমাদের মাথা থেকে কখনো হারিয়ে যায় না। পড়াশোনা মুখস্থ করলে হয়তো আজ আছে কাল আছে পরশুদিন রিভিশন করার প্রয়োজন পড়ে, কিন্তু আমরা যখন গল্প আকারে কোনো কিছু পড়ি বা গল্প মনে রাখি তখন কিন্তু আমাদের ওইটা মনে থেকে হারিয়ে যাওয়ার চান্স খুবই কম থাকে। এজন্য আমরা গল্প আকারে যে কোনো রিয়ারেন্স আগে পড়ে নিব, তারপরে ওই গল্প অনুযায়ী আমরা রিয়ারেন্সের যে সেন্টেন্সগুলো থাকে সেই সেন্টেন্সগুলো সাজাবো। সাজানোর পরে আমরা আনসার করব বক্স আকারে। দেখো এই যে বক্স আকারে যে আমি আনসারগুলো করলাম, আকারে আনসারগুলো করার পরে সেই বক্সের নিচে যে তুমি আনসার লিখছো ওই আনসার লেখার আর ABCD আকারের প্যারাগ্রাফ লিখে দিবে। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা রিয়ারেন্স বক্স আকারে লিখবো নাকি আমরা বক্স ছাড়াই শুধু A+B+C এরকম ভাবে লিখবো? এই দুইটার মধ্যে যে কোনো ভাবে লেখো কোনো সমস্যা নেই। বক্স আকারে লিখতে পারো, A+B+C এরকম ভাবে লিখতে পারো, তবে বক্স আকারে লিখলে একটু লেখাটা ভালো দেখা যায়। একটি কথা মনে রাখবে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, অর্থাৎ প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারি। তোমার খাতাটা দেখতে যদি একটু সাজানো গুছানো ভালো দেখা যায় তাহলে কিন্তু টিচারের একটা ভালো ইমপ্রেশন পড়ে, আর ভালো ইমপ্রেশন পড়লে তোমার নাম্বারের জন্য হোক তোমার খাতার জন্য হোক একটু ভালো হবে, এটাই স্বাভাবিক। আর তোমরা যখন বক্স করে লিখবা অথবা A+B+C যেভাবেই লেখো না কেন, এই লেখা শেষ হলে তোমার যে আনসার করছো ওই আনসারের ABCD অথবা রোমান সংখ্যা থাকলে 1 2 3 4 ওই যেভাবেই লিখছো ওইটার
প্যারাগ্রাফ আকারে বক্সের নিচে অথবা ABCD আকারে এই যে প্লাস দিয়ে লিখছো তার নিচে লিখে দিবা প্যারাগ্রাফ আকারে।